তো জি আজকে স্যার। আমরা আলোচনা করব আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে একটা খুবই গুরুত্বপূর্ণ প্যাসেজ, মাদার ইন ম্যানভিল। সো এই প্যাসেজটা থেকে কিন্তু আমাদের বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে, বিশেষ করে ময়মনসিংহ বোর্ড, আমরা দেব কোন কোন বোর্ডে এসেছে, আমরা যখন প্রশ্ন অ্যানালাইসিস করব তখন দেখা যাবে। তাছাড়া আরেকটা বিশেষ কারণ হচ্ছে এইবার বেশ কিছু কলেজে দেখলাম এই প্রশ্নটা এসেছে। সো বরাবরের মতোই আমরা এই প্যাসেজটা থেকে যেটা চেষ্টা করব সেটা হচ্ছে এমসিকিউ, তারপরে অ্যান্সারিং কোয়েশ্চেন, ফ্লোচার্ট অ্যান্ড সামারি, এগুলো প্রত্যেকটা ট্যাকটিক্স জানবো। তবে আমাদের ফার্স্ট পার্টে যেটা, সেটা হচ্ছে আমাদের লাইন বাই লাইন ব্রেকডাউন। যেটা আমি কিন্তু এর আগেও বলেছি, আমাদের ফার্স্ট পেপারের প্যাসেজ গুলা, এটা নট অনলি ইম্পর্টেন্ট ফর আমাদের ফার্স্ট পেপার, আমাদের কিন্তু ইংলিশ সেকেন্ড পেপার। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আমাদের আর কিছু মাস পরে যখন অ্যাডমিশন যোদ্ধা হতে হবে, অ্যাডমিশনে কিন্তু এটা একটা বড় লেভেলের, মানে এখান থেকে প্রশ্ন আসে আমাদের। সেটা ভোকাবুলারি হোক, সেটা হচ্ছে গ্রামারের কোনো আইটেম হোক, সেগুলো কিন্তু অনেক ফার্স্ট পেপার থেকে হুবহু লাইন বাই লাইন তুলে দেয়। তো আমরা সেটা লাইন বাই লাইন ব্রেকডাউনটা করব। তো আজকে আমাদের ক্লাসের যে টপিকটা, নাম হচ্ছে দ্য মাদার, এ মাদার ইন ম্যানভিল। ম্যানভিল হচ্ছে আমেরিকার নিউ জার্সি যে শহর, তার মধ্যে একটা জায়গা, সেখানে একটা মায়ের কথা বলা হচ্ছে। আচ্ছা, এই স্টোরি, এটা একটা শর্ট স্টোরি লেখা। যদি আমরা এখানে দেখি, এটা হচ্ছে লেখক না লেখিকা, লেখিকা মার্জরি কিনান রলিংস। উনি একজন লেখিকা, আমেরিকান লেখিকা। ওনার স্টোরি হচ্ছে এটা। আমরা আজকে এইটা পড়বো। ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথমেই আমরা যদি দেখি আমাদের প্লটটা সাজানো হচ্ছে, অর্থাৎ সেটিং কোথায়, আমাদের এই গল্পটা কোন প্লটকে কেন্দ্র করে। দ্য অরফানেজ ইজ হাই ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন্স। তাহলে এখানে একটা এতিমখানার কথা আসছে। অরফানেজ মানে হচ্ছে এতিমখানা, দিস ইজ দ্য নাউন। ঠিক আছে, যেহেতু ভার্বের জায়গাতে বসেছে, এখানে এতিমরা থাকে, ওই জন্য এটাকে বলা হচ্ছে এতিমখানা, হোম ফর অরফানস। সো দ্য অরফানেজ কোথায়? হাই ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন্স, অর্থাৎ ক্যারোলিনা পর্বতমালা। এরকম পর্বতমালা আছে যেমন আমাদের হিমালয় পর্বতমালা, ঠিক আছে, এরকম ক্যারোলিনা পর্বতমালার একদম উঁচুতে অবস্থিত এই অরফানেজটা। আই ওয়াজ দেয়ার ইন দ্য অটম, আমি শরৎকালে সেখানে ছিলাম। তো এই যে ফ্যাকচুয়াল প্রশ্ন যদি হয়, অর্থাৎ ডিরেক্ট, যদি আমাদের জ্ঞানমূলক টাইপের প্রশ্ন হয় এমসিকিউতে, সেখানে কিন্তু এরকম থাকতে পারে যে হোয়েন ওয়াজ দ্য রাইটার ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন্স। তার অ্যান্সার হবে কি? দ্য রাইটার ওয়াজ ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন্স ইন দ্য অথম। অথম মানে হচ্ছে শরৎকাল, যেটাকে সিনোনিমে হচ্ছে ফল বলা হয়, গাছের পাতা তখন পড়ে যায়। ঠিক আছে, আর একটা হচ্ছে হুম। স্প্রিং, বসন্তকাল, যখন গাছে নতুন পাতা আসে। ওকে, আহ তারপরে আমরা চলে যাই কেন লেখিকা এসেছিলেন, সেটা এখানে দেয়া আছে। আই ওয়ান্টেড কোয়াইট আইসোলেশন টু ডু সাম ট্রাবলসাম রাইটিং। সো ট্রাবলসাম রাইটিং মানে কি? ট্রাবলসাম রাইটিং মানে হচ্ছে কিছু ঝামেলাপূর্ণ, অর্থাৎ কষ্টসাধ্য কিছু লেখা। মানে উনি এমন একটা টপিক, এমন একটা এনে হয়তো লিখতে চাচ্ছিল যেটা একটু কমপ্লিকেটেড, যেটার জন্য ওনার একটু নির্জনতা দরকার। হ্যাঁ, এই যে শহরের কোলাহল, ক্যাওস, এর মধ্যে তো আসলে খুব বেশি কনসেন্ট্রেট করা যায় না। তো সেই জন্য ওনার একটা প্রয়োজন ছিল কি, নিরিবিলি, বিচ্ছিন্ন একটা জায়গা, যেখানে উনি ওনার এই ট্রাভেলসাম রাইটিংটা করতে পারবেন। আই ওয়ান্টেড মাউন্টেনিয়ার টু ব্লো আউট দ্য ম্যালেরিয়া ফ্রম টু লং আ টাইম ইন দ্য সাবট্রপিক্স। তাহলে এখানে আমরা আরেকটা জিনিস জানতে পারলাম। আমাদের লেখিকা কিন্তু একটা রোগে আক্রান্ত ছিলেন। রোগটা কি? ম্যালেরিয়া। তো বলছে যে আমি এই যে মানে আমি মাউন্টেন এয়ার মানে কি, যে পাহাড়ের যে বাতাস, এই বাতাসটা চাচ্ছিলাম যে আমার যে উপকূলীয় অঞ্চলে দীর্ঘদিন থাকার কারণে ম্যালেরিয়া হয়েছিল, এই ম্যালেরিয়াটা যাতে এই বাতাসে উড়ে যায়, সরে যায়। আমরা অনেক সময় বলি না যে আমরা, অনেকে কেউ অসুস্থ থাকে, স্বাস্থ্য ভঙ্গুর হয়ে যায় বাতাসটা পরিবর্তন করতে, মানে 2 মাস 3 মাস একটু আহ প্রকৃতির মধ্যে থেকে আসতে, তাহলে জিনিসটা হয় কি, তার একদম ধরেন অক্সিজেন ভালো, একদম ফ্রেশ। ঢাকাতে থেকে আমাদের যে অবস্থা, তো আমরা যদি কিছু মাসের জন্য বান্দরবনে বা খাগড়াছড়িতে যে থাকি, মনে হয় না খুব একটা খারাপ হবে। তো তার জি আমাদের স্যার। এখানে দুইটা লক্ষ্য দেখলাম, যে যদি এরকম মানে প্রশ্ন আসেই, ওয়াই ডিড দ্য অথর কাম টু দ্য মাউন্টেন্স, তাহলে এখানে কিন্তু আমাদের দুইটা আলাদা আলাদা অ্যাঙ্গেল আছে, দুইটা আলাদা আলাদা আমাদের উত্তর আছে। তো এই দুইটা আলাদা উত্তরকে একসাথে স্টিচ করে আমাদের তখন উত্তরটা করতে হবে। তাহলে কেন এসেছিল? প্রথমত, শি ওয়ান্টেড সাম, মানে কোয়াইট আইসোলেশন টু ডু সাম ট্রাভেলসাম রাইটিং, এইটা একটা। আর আরেকটা হচ্ছে, এই মাউন্টেন এয়ার তার দরকার ছিল টু ব্লো আউট। ব্লো আউট মানে হচ্ছে তাড়িয়ে দেওয়া, দূর করা। সো দিস ইজ আ ফ্রেজাল ভার্ব, ঠিক আছে, ব্লো আউট। তাহলে এটাকে সিনোনিম আমরা বলতে পারি এক্সপেল। এক্সপেল মানে আমরা যে বহিষ্কার করা, তাড়িয়ে দেওয়া, ড্রাইভ অ্যাওয়ে।
আইসোলেশন তো অলরেডি আমরা জানি, বিচ্ছিন্নতা। আমরা কোভিড এর সময়, লকডাউনের সময় আইসোলেশন, কোয়ারেন্টাইন এই সমস্ত শব্দের সাথে আমাদের পরিচয় হয়েছিল। সো সিনোনিম হচ্ছে সেক্লুশন, অ্যালোননেস। অ্যান্টোনিম হচ্ছে অ্যাসোসিয়েশন, কানেকশন। তো এইটা আমরা তাহলে সব বুঝলাম। আর সাবট্রপিক মানে তো বোঝা গেছে, সাবট্রপিক মানে হচ্ছে উপকূলীয় অঞ্চল। উপকূলীয় অঞ্চল মানে কি? এই যে সমুদ্র, নদী, এর উপকূলে যে আমরা বসবাস করে, এইটা হচ্ছে উপকূলীয় অঞ্চল। আচ্ছা, I was homesick too for the flaming of maples in October and for corn shocks and pumpkins and black walnut trees. আচ্ছা, এখানে বেশ কিছু জিনিসের সাথে আমাদের পরিচয় নেই, বিকজ এই লেখাটা বেসড ইন দ্য ইউনাইটেড স্টেটস। হ্যাঁ, কানাডা, ইউনাইটেড স্টেটস, ওই জায়গাতে ম্যাপল ট্রি। আমি যদি একটু ছবিটা দেখাই, রোহান, এই এই গাছটাকে আমরা চিনি বা এটা তো দেখেছি না? এই যে হ্যাঁ পাতা, স্যার, দেখি স্যার। হ্যাঁ, বিশেষ হ্যাঁ করে হ্যাঁ, এটা ক্যানাডা দেখছি। অনেক বেশি বিখ্যাত এটা। হুম। ওদের ম্যাপলস অনেক বিখ্যাত, ম্যাপল সিরাপ হয়, এ হয় অনেক কিছু। তো বলছে যে আমি একটু গৃহকাতরও ছিলাম, মানে আমার যেমন ধরেন অনেকদিন ঢাকাতে থাকার পরে গ্রামের বাসার জন্য মন কেমন করে না, এটাকে বলা হয় হোমসিক। বলছে আমি একটু হোমসিকও ছিলাম ফর দ্য ফ্লেমিং অফ ম্যাপলস। ফ্লেমিং অফ ম্যাপলস এটা একটা মেটাফোর, এখানে এটা রূপক অর্থে হুম। ব্যবহৃত হয়েছে। কি অর্থ? এটাকে বোঝাচ্ছে যে এই যে ম্যাপলস, এই ব্রাইট একটা কালার না, ব্রাইট রেড বা ব্রাইট অরেঞ্জ, ইয়েলো, এটা দিয়ে কি বুঝাচ্ছে? এটা দিয়ে বুঝাচ্ছে যে এই যে ফ্লেমিং অফ ম্যাপলস ইজ আ মেটাফোর ফর দ্য ব্রাইট রেড অর অরেঞ্জ কালার অফ ম্যাপলস লিভস ইন অটাম। শরতে যে ম্যাপলস লিভস, অর্থাৎ এই যে পাতাটা হয় না, এটা এত ব্রাইট হয়, ওইটার জন্য উনি হোমসিক ছিলেন। ঠিক আছে, ফর দ্য ফ্লেমিং ম্যাপলস ইন অক্টোবর অ্যান্ড ফর কর্ন শক্স। কর্ন মানে হচ্ছে ভুট্টা, শক্স হচ্ছে স্তূপ, ভুট্টার স্তূপ। অ্যান্ড পামকিন্স, পামকিন্স মানে তো মিষ্টি কুমড়ো। অ্যান্ড ব্ল্যাক ওয়ালনাট ট্রিজ, কালো আখরোট গাছের জন্য। মানে এটা ওনার হোমসিক হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য, এই সমস্ত জিনিসগুলো ওনার মনে পড়ছিল। আচ্ছা, দ্য কেবিন। সো এখানে বোঝাচ্ছে আই ফাউন্ড দেম অল লিভিং ইন আ কেবিন দ্যাট বিলংড টু দ্য অরফানেজ। আমি এই সব কিছুই পেয়েছিলাম একটা কেবিনে, কেবিনে থেকে, যা এতিমখানার ছিল। মানে উনি যে যা যা হোমসিক হওয়ার জন্য যা যা মিস করছিল, এই এখানে যত কিছু আমরা দেখলাম, এই সব কিছু উনি পেলো কোথায় পেলো? এই যে এতিমখানা, এই এতিমখানার একটা কেবিনে। ঠিক আছে, যেটা এতিমখানা থেকে হাফ এ মাইল বিয়ন্ড দ্য অরফানেজ ফার্ম। তাহলে এতিমখানার যে খামার, সেটা থেকে জাস্ট আধা মাইল দূরে এটা হচ্ছে অবস্থিত ছিল। ঠিক আছে, তাহলে বিয়ন্ড মানে হলো দূরে বা অতিক্রম করে কোনো কিছু। সিনোনিম হচ্ছে ফাস্ট অর ফার্দার দেন। অ্যান্টোনিম মানে কি? কাছে, তার মানে নিয়ার, ক্লোজ। আচ্ছা, এবার when I took the cabin, আমি যখন কেবিনটি নিলাম, I asked for a boy or man to come and chop wood for the fireplace. তো আমি যখন, কেবিন মানে কি? এই যে আমরা যেমন হোটেলে, মোটেলে এগুলাতে গেলে রুম নেয় না মানুষ থাকার জন্য, তো রুমে নিয়ে, ওইটা তো হচ্ছে দেখেন আমেরিকা, ইউরোপে আমরা কি জানি, স্নোফল হয়। ঠিক আছে, অনেক, মানে বিকেলের পর থেকে ফ্রিজিং টেম্পারেচার হয়ে যায়। তো ওদের ফায়ার প্লেস দরকার। ফায়ার প্লেস না হলে আসলে ওরা টিকতে পারবে না। তো ফায়ার প্লেসের জন্য কি লাগবে? কাঠ লাগবে না, যদি ফায়ার প্লেসে আগুন জ্বালাতে হয়? তো উনি যখন কেবিনটা নিল, উনি হচ্ছে একটা, মানে কোনো ছেলে বা কোনো একটা পুরুষ, মানে একটু বয়সে যার বেশি, এরকম কাউকে খুঁজছিল যে আসলে কি করতে পারবে, এই যে কুড়াল দিয়ে কাঠ কেটে দিতে পারবে। ঠিক আছে, এরকম। তো উনি যখন এটা নিয়েছিল, তখন হচ্ছে বলেছিল, ধরেন এই কেবিনের ম্যানেজার বলেন বা অরফানেজ ম্যানেজার, যে আমার এরকম একটা ছেলে বা এরকম একটা হচ্ছে মানুষ লাগবে, যে আমার এই কাঠগুলো কেটে দিবে। তাহলে চপ, চপ মানে হচ্ছে কোনো কিছু কাটা। তাহলে আমরা বলতে পারি কাট, ইউ, অর প্লেট। আমাদের এই যে মাদার ম্যানভিল, এটা কিন্তু সেকেন্ড পেপারের জন্য ইম্পর্টেন্ট, বিকজ আপনি হয়তো দেখেছেন যখন আমরা ন্যারেশন বা ইয়ে হচ্ছে সলভ করতে যাই, ন্যারেশনে কিন্তু বেশ কিছু বোর্ড প্রশ্নে একদম সরাসরি এখান থেকে ন্যারেশনটা দিয়ে দেয়, যে ওই যে চপিং সাম উড। তারপরে আমাদের পাংচুয়েশন মার্কেও কিন্তু এটা এসেছে এর আগে। ওকে। হ্যাঁ তার স্যার। আই লুকড আপ ফ্রম মাই টাইপরাইটার অন লেট আফটারনুন। আমি একদিন পড়ন্ত বিকালে, মানে উনি তো লেখালেখি করছে টাইপরাইটারে, তো একদিন পড়ন্ত বিকালে টাইপরাইটার থেকে চোখ তুলে তাকালাম। আ লিটল স্টার্টল। স্টার্টল মানে হচ্ছে চমকে যাওয়া। আমি একটু তাকালাম কিছুটা চমকে গিয়ে। আ বয় স্টুড অ্যাট দ্য ডোর। একটা ছেলে দরজায় দাঁড়িয়ে ছিল। অ্যান্ড মাই পয়েন্টার ডগ, মাই কম্পেনিয়ন। কম্পেনিয়ন মানে হচ্ছে ওনার সাথী, সঙ্গী। এই যে কুকুর নিয়ে অনেকে ঘুরে বেড়ায় না, আমরা তো জানি। সো পয়েন্টার ডগ
যে আসলে কি করে, যে যদি কোনো থ্রেট হয়, কেউ যদি বাইরে কোনো অপরিচিত মানুষ আসে, তাদেরকে কিন্তু দেখলেই সে হচ্ছে কি করে উঠবে, ঘেউ ঘেউ করে উঠবে। কিন্তু উনি আসলে অনেক বেশি সারপ্রাইজড হয়েছে এই কারণেই যে ওনার যে পয়েন্টার ডগ আছে, সে ওর পাশেই দাঁড়াইছিল, ওই ছেলেটা আসছে, দেখছে, কিন্তু মানে ইট ডিডন্ট বার্ক, মানে ও হচ্ছে কোনোভাবে তাকে ওয়ার্ন করেনি, লেখিকাকে সতর্ক করে দেয়নি। তার মানে সে হয়তো এই ভাইবটা বুঝতে পারছে যে এই বাচ্চার কাছ থেকে বা এই মানুষটার কাছ থেকে আমার যে মালিক, তার কোনো কি নাই, থ্রেট নাই। ঠিক আছে, এটাও একটা কিন্তু ডিপ লেভেল অ্যানালাইসিস। তাহলে এটা আমরা বুঝলাম। কম্পেনিয়ন মানে হচ্ছে সঙ্গী, কমরেড, পার্টনার। অ্যান্টোনিম কি হবে তাহলে? স্ট্রেঞ্জার, এনিমি। স্টার্টল মানে চমকে যাওয়া, মানে সারপ্রাইজড, অ্যাস্টনিশড। আর অ্যান্টোনিম হচ্ছে কাম, ইনডিফারেন্ট। আচ্ছা, দ্য বয় ওয়াজ প্রবাবলি 12 ইয়ার্স ওল্ড। 12 ইয়ার্স ওল্ড মানে কত? 12 বছর বয়স সম্ভবত, মানে একদম এক্সাক্ট জানি না। বাট আন্ডার সাইজড, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আন্ডার সাইজড মানে হচ্ছে ওর বয়সের তুলনায় ওকে দেখে মনে হচ্ছে ও ছোট। মানে ওর যে শরীরের আকৃতি, সেটা তো দেখে মনে হচ্ছে যে সে 7-8 বছরের হবে, 9 বছরের হবে, কিন্তু 12 বছর হবে না। এটা লেখিকার ধারণা। অ্যান্ড হি ওর ওভারঅলস অ্যান্ড আ টর্ন শার্ট। তাহলে হি ওর ওভারঅলস, ওভারঅল মানে হচ্ছে যে কর্মীরা যে পোশাকগুলো পরে থাকে এইটাকে বলা হচ্ছে ওভারঅল। এন্ড টর্ন শার্ট, টেয়ার মানে কোনো কিছু ছিঁড়ে ফেলা, ভার্ব। আর ওইটাকে যদি আমরা ভার্ব 3 করি, টর্ন, ওটা হয়ে যাবে পাস্ট পার্টিসিপল, অর্থাৎ অ্যাডজেক্টিভ এর কাজ করবে। টর্ন শার্ট মানে ছেঁড়া একটা শার্ট পরেছিল। অ্যান্ড হি ওয়াজ কি, বেয়ার ফুটেড। বেয়ার ফুটেড মানে হচ্ছে খালি পায়ে, তো তার মানে লিফাই। তার পা খালি ছিল। তাহলে আন্ডার সাইজড আমরা বুঝলাম, স্মল, স্টান্টেড। অ্যান্টোনিম কি হবে তাহলে? ওভার সাইজড, লার্জ। ওভারসাইজ আউট। টর্ন মানে ছেঁড়া। আর একই হবে তাহলে রাগেড, রিবড, যেমন রিপ জিন্স বলি না, এগুলো ছেঁড়া জি জিন্স। আচ্ছা, অ্যান্টোনিম হবে ইনট্যাক্ট, হোল, মানে যে যেটা একদম ইনট্যাক্ট আছে, মানে ছেঁড়া হয়নি, ইয়ে করা হয়নি। হি সেড মানে ওই বাচ্চাটা, আই ক্যান চপ সাম উড টুডে, আমি আজ কিছু কাঠ কাটতে পারি। ইউ, বাট ইউর স্মল, মানে উনি যেহেতু আশ্চর্যান্বিত হয়েছে, তুমি তুমি তো হ্যাঁ। ছোট। তারপরে সাইজ ডোন্ট ম্যাটার চপিং উড, এই যে এখান থেকে ন্যারেশনের এটা আসে। সাইজ ডোন্ট ম্যাটার চপিং উড, আমরা আসলে তখন বুঝতে পারি না যে এখানে স্পিকারকে, লিসেনারকে আমরা কোনটাকে রিপোর্টিং স্পিচে দিব, কি করব না করব। তো ওই জন্য আমাদের এই যে কনটেক্সটটা জানা থাকলে আমরা কিন্তু খুব সহজে বুঝতে পারতাম যে কার সাথে কার কথা হচ্ছে। আচ্ছা, তো ছেলেটা এটা শুনে বলতো যে সাইজ ডোন্ট ম্যাটার চপিং উড, বলছে কাঠ কাটার ক্ষেত্রে আকার কোনো ব্যাপার না। He said, some of the big boys don't chop good. I have been chopping wood at the orphanage a long time. বলছে যে আমাদের এখানে এতিমখানাতে কিছু কিছু বড় ছেলেরা আছে, ওরা ভালো কাঠ কাটে না, আর আমি এতিমখানায় অনেক দিন ধরে কাঠ কাটছি। তাহলে ওর যে গ্রামারটা আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু কিছুটা ইনফর্মাল। কারণ আমরা সাইজ ডোন্ট ম্যাটার এরকম লেখা আছে না, সাইজ ডোন্ট তো হয় না, কি হবে? সাইজ থার্ড পার্সন সিঙ্গুলার, সাইজ ডাজেন্ট হওয়ার কথা না। জি স্যার। তাহলে এইটার মাধ্যমে বোঝানো হচ্ছে যে এর যে ব্যাকগ্রাউন্ডটা, ও তো এডুকেটেড না, এডুকেটেড, না না। ও এডুকেটেড না, সো ওর গ্রামারটা বিট ইনফর্মাল। বাট ও কিন্তু কথা বলতে পারে, মানে মানে কি, ও এডুকেটেড না হলেও ওর কনফিডেন্সে কোনো ঘাটতি নেই, ইট শোজ হিজ কনফিডেন্স। তো ওর এই কথা শুনে লেখিকা বললো, ভেরি ওয়েল, খুব ভালো। দেয়ার ইজ দ্য অ্যাক্স, এই যে কুঠার, গো হ্যাড অ্যান্ড সি হোয়াট ইউ ক্যান ডু, এগিয়ে যাও এবং দেখো তুমি কি করতে পারো। And I went back to work closing the door. আমি দরজা বন্ধ করে কাজে ফিরে গেলাম, মানে কি, লেখিকা দরজা বন্ধ করে উনি যে কাজ করছিল, লেখা লিখছিল টাইপরাইটারে, সেটাতে উনি মনোনিবেশ করলো। তাহলে এখানে একটা জিনিস আমরা বুঝতে পারলাম, লেখিকার যেই ক্যারেক্টারিস্টিক্স, উনি একটু সন্দেহপ্রবণ, তাই না? মানে ওকে দেখে একটু তার সন্দেহ হয়েছে যে না, এরকম ছোট বাচ্চাকে পাঠাইছে, করতে পারবে কিনা। তো এটার জন্য একটা খুব সুন্দর শব্দ আছে, স্কেপটিক্যাল। স্কেপটিক্যাল মানে হচ্ছে কোনো কিছু নিয়ে যদি আমি সার্টেন না হই, আমার যদি সন্দেহ থাকে, কোনো জিনিস নিয়ে একটা হেজিটেশন থাকে, তাহলে আমরা বলতে পারি। যেমন আই এম এ বিট স্কেপটিক্যাল অ্যাবাউট দা, ধরেন বললাম যে আহ, সামনে পরীক্ষার যে এটা আছে, ঠিক আছে, এটা নিয়ে আমি স্কেপটিক্যাল। আচ্ছা, দ্য অথর্স স্কেপটিক্যাল অ্যাবাউট জেরিস অ্যাবিলিটি বিকজ অফ হিজ স্মল সাইজ, মানে ওর এই যে ছোট আকৃতি, এইটা দেখে তিনি হচ্ছে ওর যে সক্ষমতা, এটা নিয়ে তার একটু সন্দেহ ছিল, সন্দেহ প্রবণতা। সো স্কেপটিক্যাল এই শব্দটা একটু নোট ডাউন করে ফেলবো আমরা। আচ্ছা, হি বিগ্যান টু চপ। সো চপ মানে তো অলরেডি আমরা জানি। সে তাহলে
কাট কাটতে শুরু করলো। দ্য ব্লোজ ওয়ার রিদমিক। রিদমিক মানে হচ্ছে ছন্দময়। মানে এই যে ও কোপ দিচ্ছিল, এই কোপ গুলো ছিল একদম ছন্দময়। কিছুটা যেমন আমরা দেখি আহ যখন ট্রেন চলে, হ্যাঁ ট্রেনের একটু সাউন্ড হয়, বাট ওইটা না আমাদেরকে খুব একটা বদার করে না। কেন? কারণ ওইটা একটা সেম রিদমে যায়, আমাদের ঘুম চলে আসে এরকম একটা অবস্থা। তো বলছে যে দ্য ব্লোজ ওয়ার রিদমিক অ্যান্ড স্টেডি অ্যান্ড শর্টলি আই হ্যাড ফরগটেন হিম, দ্য সাউন্ড নো মোর অফ অ্যান ইন্টারাকশন দ্যান কনসিস্টেন্ট রেইন। খুবই সুন্দর কথা। বলছে যে এই কোপগুলো ছিল খুবই ছন্দময় এবং এগুলো ছিল খুবই স্থির, মানে দৃঢ়, এই যে স্টেডি, এবং খুব কম সময়ের মধ্যে আমি ও যে আছে সেটা ভুলেই গেলাম। মানে কি বোঝাতে চাইলো? যে ওর এই যে কাঠ কাটা বা এগুলা নিয়ে তিনি কোনোভাবেই কি হচ্ছিল না, বিরক্ত হচ্ছিল না, তার ফোকাস কোনোভাবেই নষ্ট হচ্ছিল না। বরং তার এইটাকে মানে কোনো বাধা হিসেবে, মানে ইন্টারাপশন হিসেবে না দেখে তার মনে হচ্ছিল যে, যেমন বৃষ্টি হয় না, বৃষ্টির যে সাউন্ড, একটা রিদমিক সাউন্ড হয়, কনসিস্টেন্ট রেইন, তো ওনার কাছে এটা মনে হচ্ছিল একটা ধারাবাহিক বৃষ্টির মতো। তাহলে রিদমিক বুঝলাম, ছন্দময়, এটাকে আমরা মেলোডিয়াস বলতে পারি, মেজার্ড বলতে পারি। অ্যান্টোনিম কি হবে তাহলে? ইরেগুলার, যার মধ্যে কোনো ছন্দ নেই। ইন্টারাপশন, বাধা বা ব্যাঘাত, হবে হচ্ছে ডিস্টারবেন্স, ডিসরাপশন। অ্যান্টোনিম হবে কন্টিনিউয়াস। I suppose an hour and a half passed and I heard the boys' steps on cabin stool. বলছে যে আমার মনে হয় 1 থেকে 1.5 ঘন্টা অতিবাহিত হয়ে গেল এবং আমি কেবিনের বারান্দায়, অর্থাৎ সিঁড়িতে, যে কেবিন স্টুপ লেখা আছে, ছেলেটার পায়ের শব্দ শুনলাম। দ্য বয় সেড, আই হ্যাভ টু গো টু সাপার নাও। সাপার মানে কি? রাতের খাবার। ঠিক আছে, আমার এখন রাতের খাবারের জন্য যেতে হবে। হি সেড, আই ক্যান কাম এগেইন টুমোরো। আমি আগামীকাল আবার আসতে পারি। তাহলে স্টুপ এর মানে হচ্ছে বারান্দা বা সিঁড়ি, পোর্চ, বারান্দা। এটা নর্মাল আমাদের যে বাসা বাড়ি অ্যাপার্টমেন্ট, এটা তো আসলে ওরকম না, এটা তো ওই মাউন্টেনের মধ্যে কেবিন। তো বুঝতেই পারছেন, ধরেন কাঠের একটা এতে যেরকম ইয়ে হয় আর কি। আই সেড, আই উইল পে ইউ নাও ফর হোয়াট ইউ হ্যাভ ডান। আমি বললাম যে তুমি এখন যা করেছো সেটার জন্য তোমাকে আমি পারিশ্রমিক দেব। ঠিক আছে, থিঙ্কিং আই শুড প্রবাবলি হ্যাভ টু ইনসিস্ট অন অ্যান ওল্ডার বয়। এটা ভেবে যে সম্ভবত একজন বয়স্ক ছেলের জন্য আমার জোর দিতে হবে। মানে ঠিক আছে, আমি বলে আসছিলাম যে একজনকে পাঠাইতে, ওরা হয়তো আজকে একটা বাচ্চা ছেলেকে পাঠাইছে। তো উনি মনে মনে ভাবছে যে এ তো আবার কালকে আসতে যাচ্ছে, এক কাজ করি, ওর আজকে যা যা কাজ হয়েছে সেটা পারিশ্রমিকটা দিয়ে দিই। আর মনে মনে ভাবছে আমি আরেকটা বড় কাউকে মানে ইয়ে করার জন্য চাইবো আর কি। তাহলে এখানে সে এখন পর্যন্ত, দ্য অথর স্টিল থিংস জেরি ডিড নট ডু আ গুড জব অ্যান্ড প্ল্যান্স টু আস্ক ফর অ্যান older boy next time. তারপরে আমরা যেটা দেখি, সারপ্রাইজ হয়েছে উনি। উই ওয়েন্ট টুগেদার ব্যাক অফ দ্য কেবিন। তিনি একসাথে ওর সাথে নিয়ে কেবিনের পিছনে গেলাম। অ্যান অ্যাস্টোনিশিং অ্যামাউন্ট অফ সলিড উড হ্যাড বিন কাট। এবং একটা বিস্ময়কর পরিমাণে শক্ত কাঠ কাটা হয়ে গেছিল অলরেডি। মানে ভলিউম অফ ওয়ার্ক দেখে উনি খুবই অবাক হয়েছে যে এত ছোট একটা ছেলে কিন্তু এত কম সময়ের মধ্যে এত বেশি কাঠ কেটে ফেলেছে। তারপর উনি বলছে যে, বাট ইউ হ্যাভ ডান অ্যাজ মাচ অ্যাজ আ ম্যান, আই সেড। বলছে কিন্তু তুমি তো একজন পুরুষের মতো এই কাজ করেছো। এখানে পুরুষ বলতে বোঝানোর চেষ্টা করছি যে অ্যাডাল্ট ম্যান। আই সেড, দিস ইজ স্প্লেন্ডিড পাইল। এটা তো একটা চমৎকার স্তূপ। স্তূপ মানে কি? যে একে একে কাঠ কেটে কেটে যে উপরে সাজায় রাখছে, এটা হচ্ছে স্তূপ, পাইল। তাহলে অ্যাস্টোনিশিং মানে বিস্ময়কর, অ্যাস্টাউন্ডিং, অ্যামেজিং, সারপ্রাইজিং, এগুলো সবই হচ্ছে বিস্ময়কর। অ্যান্টোনিম কি হবে? আনইমপ্রেসিভ, মানে যেটা দেখে উনি ইমপ্রেস হচ্ছে না। স্প্লেন্ডিড মানে হচ্ছে চমৎকার, যেটাকে আমরা বলতে পারি কি? ম্যাগনিফিসেন্ট, যেটাকে বলতে পারি এক্সিলেন্ট, অ্যামেজিং। আর অ্যান্টোনিম হচ্ছে মিন অর সর্ডিড। আচ্ছা, এতক্ষণ ওর সাথে যে কথা হয়েছে, লেখিকা এখন পর্যন্ত ভালো মতো ওর চেহারাটা দেখেনি, মানে বদার করেনি আর কি। তো এখন ফর দ্য ভেরি ফার্স্ট টাইম, এই যে লেখা আছে, আই লুকড অ্যাট হিম অ্যাকচুয়ালি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। আমি তার দিকে তাকালাম আসলে প্রথমবারের মতো। His hair was the color of the corn shocks, and his eyes, very direct, were like the mountain sky when rain is pending break. বলছে যে তার চুলের রং ছিল ভুট্টার স্তূপের মতো, মানে ওরা তার আমাদের মতো এরকম কালো রঙের চুল হবে না। এবং তার যে চোখ, খুব সরাসরি। সরাসরি মানে হচ্ছে অনেকে থাকে না, ডিরেক্ট আই কন্ট্যাক্ট করতে পারে না, ওদের দেখেই মনে হয় খুবই আন্ডার কনফিডেন্ট। কিন্তু তার চাহনি ছিল খুবই ডিরেক্ট। ওয়ার লাইক দ্য মাউন্টেন স্কাই, মানে পাহাড়ি আকাশের মতো, যখন
দ্য রেইন ইজ পেন্ডিং গ্রে, মানে বৃষ্টি হচ্ছে আসন্ন ধূসর, বৃষ্টি আসার আগে আমাদের যে মেঘলা ইয়ে থাকে তখন একটা ধূসর হয়ে যায় না, অ্যান্ড উইথ আ শ্যাডোয়িং অফ দ্য দ্যাট মিরাকুলাস ব্লু, এবং হচ্ছে অলৌকিক নীলের ছায়া সহ। ওই যে মেঘাচ্ছন্ন আকাশের মধ্যে মাঝে মাঝে যে নীলটা দেখা যায় ওটা তো অলৌকিক, ঠিক আছে, মানে এটা আমরা ইয়ে করতে পারি না, আমরা হচ্ছে বুঝতে পারি না যে এত কালো আকাশ তার মধ্যে হালকা একটু নীল মাঝখানে দেখা গেল, ওইটাই বলার চেষ্টা করছে। ওই নীলটা মানে কি, মানে হচ্ছে ওর যে চোখ, ওই চোখের মধ্যে হচ্ছে চোখের মণি, ওদের নর্মালি এরকম হয় না, হোয়াইট পিপলদের ওদের চোখ নীল হয়, ঠিক আছে, যারা আমাদের বাদামি হয় কালো হয়, ওদের হয় হচ্ছে নীল, হেজল কালার, অনেক ধরনের কালার আছে। তো আই গেভ হিম আ কোয়ার্টার, আমি তাকে একটা কোয়ার্টার, কোয়ার্টার মানে হচ্ছে কি, কোয়ার্টার মানে হচ্ছে 4/1 ভাগ। তার মানে যদি আমরা $1 কে 4/1 ভাগ করি, আমাদের যেমন 1 টাকাকে যদি আমরা 4/1 ভাগ করি হয় হচ্ছে 25 পয়সা, যেটাকে মানে 4 আনা বলি। তো ওইটা আমি তাকে একটা কোয়ার্টার দিলাম, মানে 25 সেন্ট দিলাম, যেটা ওই তুলনায় অনেক টাকা, ঠিক আছে। পেন্ডিং মানে হচ্ছে আসন্ন, অপেক্ষায়, এমিনেন্ট, অ্যাওয়েটিং, অ্যান্টনি হচ্ছে রিজলট। মিরাকুলাস অলৌকিক, অদ্ভুত, যেটাকে আমরা বলতে পারি ম্যাজিক্যাল, আনবিলিভেবল। অ্যান্টোনিম হচ্ছে অর্ডিনারি, নর্মাল। আচ্ছা, জেরি ওনার এই যে জেস্চার, এটাতে কিন্তু সেও অনেক বেশি হ্যাপি হয়েছিল। তো এখানে আমরা পড়ি একটু, ইউ মে কাম টুমরো আফটারনুন আই সেড, তার লেখিকা বললো যে তুমি আগামীকাল বিকালে আসতে পারো। অ্যান্ড আই সেড থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অনেক ধন্যবাদ। হি লুকড অ্যাট মি অ্যান্ড অ্যাট দ্য কয়েন and seemed to want to speak but could not and turned away. তো সে আমার দিকে আর মুদ্রার দিকে তাকাইলো, এবং মনে হলো যে সে কিছু বলবে বলবে, মানে এরকম একটা অবস্থা দেখে মনে হচ্ছে কিছু বলবে, কিন্তু সে আসলে পারলো না এবং সে ঘুরে চলে গেল। তাহলে এই জায়গাতে আমরা যেটা নোট করতে পারি আমাদের অ্যানালাইসিস থেকে, যে জেরি ওয়াজ স্পিচলেস, ও যে বলতে পারলো না, স্পিচলেস হয়ে গেল, বিকজ হি ওয়াজ নট ইউজ টু সাচ অ্যাপ্রিসিয়েশন। এই যে ওকে অ্যাপ্রিসিয়েট করলো, প্রশংসা করলো, হ্যাঁ, ওকে বাহবা দিল, এইটাতে সে অভ্যস্ত ছিল না, কারণ এটাকে করে না ওর জন্য। অ্যান্ড রিওয়ার্ড, এবং পুরস্কারও কেউ দেয় না। সো হি ফেল্ট ডিপলি রেসপেক্টেড, তো সে গভীরভাবে মানে একটা সম্মান পেয়েছে, এরকম একটা অনুভূতি তার কাজ করলো। তো আমাদের প্যাসেজ যদি এখান থেকে আসে, নর্মালি এতটুকুই আসে, কিন্তু এই গল্পটা আই গেস ইউ অলরেডি নো এই গল্পতে কি হয়। তো জেরির সাথে ও লেখিকার একটা ভালো হিউম্যান বন্ড আসলে হুম। ডেভেলপ করে, ওর সাথে জিজ্ঞেস করে, ও তারপরে ওর মার কথা বলে, হ্যাঁ, যে আমার মা আছে ম্যানভিলে, তো সে আমাকে মাঝে মাঝে দেখতে আসে, আমাকে এটা ওটা কিনে দিয়ে যায়, উপহার দিয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। তো এটা দ্বারা একটা জিনিস প্রকাশিত হয়, ওর যে আহ, চারিত্রিক দৃঢ়তা, এখানে ডুয়াল একটা পার্সোনালিটি আমরা দেখতে পাচ্ছি। এক, ও কিন্তু নিজে এথিক্যাল জায়গা থেকে খুবই স্ট্রং, সে ছোট মানুষ হতে পারে কিন্তু কখনো কাজে ফাঁকি দেয় না, সে খুবই স্ট্রংলি কিন্তু এগুলোকে ইয়ে করতে পারে। কিন্তু আরেকটা দিক থেকে আমরা দেখছি সে ডিসেপশন, মানে একটা ডিসিভ করছে, প্রতারণা করছে। সে প্রতারণাটা কি, সেই প্রতারণা হচ্ছে সে যতই স্ট্রং হোক, সে চারিত্রিকভাবে ভালো হোক বা যাই হোক না কেন, সে একাকিত্ব বোধ করে, এবং সে এই সমস্ত জায়গায় ভালনারেবল। সে যে বলবে যে না আমার কেউ নেই বা এ করবে, তো এই জিনিসটা সে চায় না, সেজন্য সে তার ইমাজিনেশনেই একটা ইয়ে দাঁড় করে নিছে যে না আমারও মা আছে, আমার মা আমাকে দেখতে আসে, আমাকে উপহার দিয়ে যায়। তো এই জিনিসটা হচ্ছে মানে খুবই ইম্প্যাক্টফুল একটা শর্ট স্টোরি কিন্তু, হ্যাঁ, এটাকে যদি বোঝা যায় অ্যানালিটিক্যাল জায়গা থেকে খুবই মিনিংফুল। আমরা এখান থেকে যদি একটু এমসিকিউ দেখি, এমসিকিউ তে আমরা জানি বরাবরের মধ্যে দেয়ার আর 3 টাইপস অফ এমসিকিউস, যেটা আমাদের এইচএসসি পরীক্ষা এসে থাকে। নাম্বার 1 হচ্ছে ওয়ার্ড মিনিং, সিনোনিম অ্যান্টোনিম এগুলো জানতে চাওয়া হয়। 2 নম্বর হচ্ছে ফ্যাক্টেটিভ, যেটা ডিরেক্ট ইনফরমেশন, আমাদেরকে কোনো জায়গায় দেখতে হয় না, সরাসরি প্যাসেজ থেকে আমরা পেয়ে যাই। আর নাম্বার 3 হচ্ছে অ্যানালিটিক্যাল বা রেফারেন্স, এখানে যে বলে যে এইখানে এটা ইন্ডিকেট কি করছে, অমুক লাইনে এটা হোয়াট ডাজ ইট রেফার টু, তারপর তোমার এটাতে কি মনে হয়। তো এই টাইপের প্রশ্ন থাকে। তাহলে আমরা প্রথমে চলে আসি ময়মনসিংহ বোর্ড 2025, মানে একদম লাস্ট বোর্ড পরীক্ষাতে যেটা এসেছে। হোয়াই ডিড দ্য অথর্স, এখানে অথর অথর বলা হচ্ছে লেখককে, আর অথর্স মানে হচ্ছে লেখিকা, কারণ বুঝলাম যে উনি হচ্ছে একজন লেখিকা। ওয়ান্ট আইসোলেশন, তিনি কেন আইসোলেশন চেয়েছিলেন, এই যে বিচ্ছিন্নতা কেন চেয়েছিলেন, এটা কিন্তু আমাদের একটা ফ্যাক্টেটিভ প্রশ্ন, তাই না, কারণ এটা সরাসরি প্যাসেজে দেয়া আছে। যাই ওয়ান্টেড কোয়াইট আইসোলেশন টু ডু সাম ট্রাবলসাম রাইটিং। তাহলে এখানে আমরা যদি অন্যান্য গুলা এলিমিনেট করি, ফ্রাস্ট্রেশন না, হোম সিকনেস না, আর কি, ফর ডুইং সাম ডিফিকাল্ট রাইটিং টু এনজয় দ্য বিউটি অফ নেচার। সো অলরেডি আমরা দেখতে পাচ্ছি ট্রাভেলসাম রাইটিংটাকে এখানে প্যারাফ্রেজ করে ডিফিকাল্ট রাইটিং করা হয়েছে। তাহলে এটা হবে নাম্বার 2।
এটা কি আমরা বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। এবার আসি আমরা সেকেন্ড প্রশ্ন। এটা একটা অ্যানালিটিক্যাল প্রশ্ন, কারণ এখানে আমাদের একটু বিশ্লেষণ করে তারপরে উত্তরটা দিতে হয়। শি মানে হচ্ছে লেখিকা, শি ওয়াজ ড্যাশ ফর দ্য ফ্লেমিং অফ ম্যাপলস ইন অক্টোবর। তো প্যাসেজে আছে আই ওয়াজ হোমসিক টু। তাহলে হোমসিক যেহেতু বলছে, হোমসিক মানে হচ্ছে এই যে বাড়ির জন্য তার মন কেমন করছে, একটু কাতর হয়ে আছে। তো এইটাকে কি বলে, এই ফিলিংটাকে বলে হচ্ছে নস্টালজিয়া। আমরা বলি না আগে কোনো কিছু আমাদের মনে পড়ছে, যেমন আমার ক্লাস 5-এর স্মৃতি যদি মনে পড়ে, বা এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেখে আমার অন্য কোনো একটা বৃষ্টির স্মৃতি স্মৃতি মনে পড়ে যাচ্ছে, এটাকে বলে স্মৃতিকাতরতা, নস্টালজিয়া। তো ওইটাকেই আমরা এখানে পাচ্ছি এ নাম্বারে। এটাকে আমাদের কিন্তু অ্যানালাইসিস করে বের করতে হলো। তাহলে শি ওয়াজ ইন্টারেস্টেড, শি ওয়াজ সিনিক্যাল, শি ওয়াজ আনসেন্টিমেন্টাল, এখানে কোনোটাই হবে না, হবে কোনটা? নস্টালজিক। তাহলে শি ওয়াজ নস্টালজিক। আচ্ছা, এবার একটা সিনোনিম পাচ্ছি, দ্য ক্লোজেস্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড রিদমিক। রিদমিক মানে তো আমরা বুঝছিলাম ছন্দময়, তাহলে ছন্দময় এটার ক্লোজেস্ট সিনোনিম কোনটা? প্যাশনেট, মেলোডিয়াস, সেন্টিমেন্টাল অর স্যাটারে? তাহলে আমরা এখানে মেলোডিয়াস, এটা কিন্তু তখন সিনোনিমের মধ্যে পড়েছিলাম, মনে আছে? জি স্যার। তাহলে এখানে হবে হচ্ছে মেলোডিয়াস। দ্য ওয়ার্ড স্টার্টল, স্টার্টল মানে মনে আছে চমকে যাওয়া, অবাক হওয়া। তাহলে এটার মিনিং জানতে চেয়েছে, তাহলে এগুলো ম্যাক্সিমামই হচ্ছে ভোকাবুলারি থেকে আসা। তাহলে মিনিং কি? কেউ যদি চমকে যায়, ইনডিফারেন্ট মানে কি তার কোনো চেঞ্জই হয় না, তাই এটা তো হবে না। স্টেবল, ডিগনিফাইড, অ্যাস্টনিশড, কোনটা হবে? অ্যাস্টনিশড মানে অবাক হওয়া বা চমকে যাওয়া। হোয়াট ওয়াজ দ্য ন্যারেটরস ফার্স্ট ইমপ্রেশন অফ জেরি? তাহলে এই যে আমাদের গল্পকথক, তার প্রথম জেরিকে দেখার পরে যে ইমপ্রেশনটা ছিল সেটা কেমন ছিল? তিনি কিরকম ভাবে তাকে ফিল করছিল? যে জেরি ওয়াজ হেলদি অ্যান্ড স্মার্ট, ওল্ডার বাট শর্ট, স্মল কম্পেয়ার টু এজ, নাকি উইক অ্যান্ড ফেবল? আমরা অবশ্যই সেখানে দেখেছি যে আন্ডার সাইজড শব্দটা আছে। এটা বুঝে গেলাম যে এটা হবে হচ্ছে স্মল কম্পেয়ার টু এজ। আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে অ্যানালিটিক্যাল, এখানে প্রশ্নটা করা হচ্ছে এরকম, হোয়াই ডিড দ্য ন্যারেটর ফরগেট জেরি ফর দ্য টাইম বিং? তো ওনাকে, মানে ন্যারেটর কেন জেরিকে কিছু সময়ের জন্য ভুলে গিয়েছিল? She was annoyed with Jerry. She couldn't realize Jerry's ability in chopping wood. Jerry was cutting with a clattering sound. The sound of chopping wood was pleasant rather than annoying. বোঝা যাচ্ছে এখানে সরাসরি আমরা এখানে বলছিলাম যে আমাদের প্যাসেজ দেয়া ছিল দ্য সাউন্ড নো মোর অফ অ্যান ইন্টারাপশন দ্যান আ কনসিস্টেন্ট রেইন। যে শব্দটা বৃষ্টির মতো একটা না একটা শব্দ ছিল, যেটা অবশ্যই একটা প্লেজেন্ট শব্দ, তাই না? মানে সে কিন্তু এই শব্দটাতে কোনোভাবে বিরক্ত প্রকাশ করেনি, বিরক্তি তার হয়নি, বরং তার আরো ভালো লাগছিল। তাহলে এখানে আমাদের উত্তর হবে নাম্বার 4, দ্য সাউন্ড অফ চপিং উড ওয়াজ প্লেজেন্ট রাদার দ্যান অ্যানোয়িং। তা এই ছিল আমাদের এমসিকিউ। এখন আমরা আসি শর্ট অ্যান্সার কোয়েশ্চেনে। এখানে আমরা বরাবরের মতো বলবো যে শর্ট অ্যান্সার কোয়েশ্চেনের জন্য কিন্তু কয়েকটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। এক, আমি টেন্সটা ম্যাচ করছি কিনা। প্রশ্নটা যদি আমাকে পাস্টে করা হয় আমি উত্তরটা পাস্টে দিব, যদি প্রেজেন্টে করা হয় প্রেজেন্টে দিব। সেক্ষেত্রে ডু, ডাজ, ডিড এইগুলা আমরা সঠিকভাবে ব্যবহার করছি কিনা, মানে অক্সিলারি ভার্ব বিশেষ করে, কারণ অক্সিলারি ভার্ব দিয়ে টেন্স প্রকাশিত হয়। আর কপি পেস্ট সরাসরি করা যাবে না, আমরা বলেছিলাম প্যাসেজ থেকে সরাসরি নেওয়া যাবে না। অবশ্যই প্যাসেজ থেকে আমরা নিব, কিন্তু এটাকে প্যারাফ্রেজ করব। প্যারাফ্রেজ মানে হচ্ছে সেটা সিনোনিম, তারপরে আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার আমরা চেঞ্জ করতে পারি, সিম্পল থাকলে সেটা কমপ্লেক্স করতে পারি, কমপ্লেক্স থাকলে সেটা কম্পাউন্ড বা সিম্পল করতে পারি, এরকম। আর আরেকটা বলেছিলাম যে কোনো জায়গায় ইনিয়ে বিনিয়ে ইনডিরেক্ট অ্যান্সার করার কোনো দরকার নাই, অতিরিক্ত এই সমস্ত ফিলার ওয়ার্ডস লেখার কোনো দরকার নাই, দ্য অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন ইজ, এরকম ভাবে না দিয়ে আমরা সরাসরি সাবজেক্ট দিয়ে উত্তরটা লেখা শুরু করব। এবং যা জানতে চাওয়া হবে শুধু ওইটুকুই বলবো, ব্যাপারটা এরকম না, আমরা তার সাপোর্টিং কিছু ডিটেলসও দিতে হবে। যেমন আমরা যদি একটু দেখি, এটা ময়মনসিংহ বোর্ডে আসা প্রশ্ন,
Why did the authors choose the Carolina Mountains as the setting of her story? তাহলে এইখানে প্রথমে যে জিনিসটা আমাদের বুঝতে হবে, এটা কোন টেন্সে করা হয়েছে প্রশ্নটা। আমরা দেখতে পাচ্ছি ডিড। ডিড যদি হয় তার মানে এটা হচ্ছে পাস্ট ভার্ব টু। তাহলে আমি এখন যে সাবজেক্ট দিয়ে তারপর ভার্বটা দিব, সেই ভার্বটা অবশ্যই আমরা ভার্ব টু তে দিব। তাহলে আমাদের এখানে সাবজেক্ট কে, সাবজেক্ট হচ্ছে অথর্স, লেখিকা। তাহলে আমরা দিব যে তিনি কেন আসলে এই ক্যারোলিনা মাউন্টেনকে তিনি চুজ করেছিলেন, হ্যাঁ পছন্দ করেছিলেন, নির্বাচন করেছিলেন অ্যাজ দ্য সেটিং অফ হার স্টোরি। তাহলে তার এই যে গল্প, এই গল্পের সেটিং এর জন্য, হ্যাঁ প্রেক্ষাপটের জন্য, প্লটের জন্য তিনি কেন চুজ করেছিলেন। তাহলে আমরা বলবো দ্য অথরেস, এই যে চুজ, এটা কিন্তু ভার্ব টু। ঠিক আছে, আমরা কিন্তু ডাবলও দিয়ে সেটা ভার্ব ওয়ান হতো। তাহলে ভার্ব টু কেন দিলাম এটা আমরা আশা করছি বোঝা গেছে। তাহলে তিনি কেন আসলে এটা ইয়ে করছিল, চুজ করছিল, আমাদের কিন্তু একদম প্যাসেজের প্রথমেই লেখা আছে আইসোলেশন, রাইটিং, ফ্রেশ এয়ার। এই যে বলেছিলাম না, দুইটা কারণ ছিল, একটা হচ্ছে ট্রাভেলসাম রাইটিং এর জন্য, আর আরেকটা হচ্ছে ওনার ওই যে ম্যালেরিয়া, সেটার কিওরের জন্য। তাহলে আমরা কিন্তু এই প্রশ্নটাকে কি করতে পারি, আমরা দুইটা ভাগে ভাগ করে করে লিখতে পারি। তাহলে the authors chose the Carolina Mountains because she needed a quiet and isolated place to do some difficult writing. এখানে কিন্তু troublesome writingটা আমরা দিলাম না। কারণ কি? কারণ আমরা এখানে প্যারাফ্রেজ করছি। তাহলে এইটা দিয়ে আমাদের একটা সেন্টেন্স শেষ। তো আমরা কিন্তু এতটুকু লেখার কারণে 1 মার্ক পেয়ে যাব। এখন আরো 1 মার্ক যদি পেতে হয়, এই যে পরের অংশটা, অ্যাডিশনালি। তাহলে এটা দিয়ে আমরা কি, এটা দিয়ে আমরা কিন্তু যে কানেক্টরের কাজ করছি, অ্যাডিশনালি মানে অ্যাডিশন করে দিচ্ছি। আরো একটা কারণ আছে, শি ওয়ান্টেড দ্য ফ্রেশ মাউন্টেন এয়ার টু কিওর হার অফ ম্যালেরিয়া হুইচ শি হ্যাড কট ফ্রম লিভিং টু লং ইন দ্য সাবট্রপিক্স। তাহলে এইভাবে কিন্তু আমরা খুব সুন্দর করে 2 মার্কের অ্যান্সার করে ফেলতে পারি। ডিড দ্য সাউন্ড অফ চপিং ইন্টারাপ্ট দ্য রাইটার্স ওয়ার্ক, শো ইয়োর ডিফেন্সেস। এখানে কিন্তু আমাদের প্রশ্নটা 2 পার্টের প্রশ্ন। প্রথমে ডিড দিয়ে যেহেতু প্রশ্ন করা হয়েছে, মানে ইয়েস নো প্রশ্ন হবে এটা। ঠিক আছে, অবশ্যই ইয়েস নো প্রশ্ন হবে। বলছে যে আহ এই যে কাট কাটা যে শব্দটা, এটা কি লেখিকার যে কাজ, এটাকে ডিস্টার্ব করছিল, ইন্টারাপ্ট করছিল? তাহলে এইটা হচ্ছে আমাদের প্রথমে ইয়েস নো দিয়ে আমরা শুরু করব। পরে বলছে শো ইয়োর ডিফেন্সেস, তুমি যে উত্তরটা দিচ্ছ ইয়েস অথবা নো, এটা সপক্ষে যুক্তি দাও। আচ্ছা, তাহলে আমরা প্রথমে এই করবো যে নো, দ্য সাউন্ড অফ চপিং উড ডিড নট ইন্টারাপ্ট দ্য রাইটার্স ওয়ার্ক অ্যাট অল। যেহেতু এখানে ডিড দিয়ে প্রশ্ন আছে, তার মানে পাস্ট অবশ্যই। তাহলে আমরা বলছি ইন্টারাপ্ট করেনি। ডিফেন্ডিং দিস, বলছে আমি এটা ডিফেন্ড কিভাবে করছি, এটা আমরা লিখছি যে ডিফেন্ডিং দিস দ্য রাইটার মেনশন দ্যাট জেরিস ব্লোজ ওয়ার সো স্টেডি অ্যান্ড রিদমিক দ্যাট the sound felt as natural and undisturbed as a consistent rainfall. তো হচ্ছে যে রাইটার বলছে যে জেরির যে এই যে কোপটা, হ্যাঁ এটা এত বেশি ছন্দময়, রিদমিক ছিল, এত বেশি ধীর স্থির ছিল যে এইটাকে কোনোভাবেই কি ডিস্টার্বিং মনে হয়নি, বরং মনে হয়েছে একটা ধারাবাহিক অর্থাৎ কনসিস্টেন্ট রেইনফলের মতো, বৃষ্টির আওয়াজের মতো। আচ্ছা, এবার প্রশ্ন এসেছে, আই শুড প্রবাবলি হ্যাভ টু ইনসিস্ট অন অ্যান ওল্ডার বয়। সরাসরি কোটেশন দিয়ে দিয়েছে, ওই রাইটারের কথা, লাইনটা সরাসরি দিয়ে দিয়েছে। তারপরে দিয়েছে এই লাইন থেকে হোয়াই ডিড দ্য অথর্স থিঙ্ক সো, এক্সপ্লেইন, যে কেন লেখিকার এটা মনে হয়েছিল যে তার আর একটা, মানে আরো বড় কোন একটা ওল্ডার বয়কে মানে ইয়ে করা, ইনসিস্ট করা দরকার, তাকে চাওয়া দরকার। এটা এখন আমাদের এক্সপ্লেইন করতে হবে। তাহলে আমরা এটা অবশ্যই প্রথমে যদি উত্তরটা মাথার মধ্যে সাজাই, প্রথমে কিন্তু সব সময় বাংলাতে আমরা চিন্তা করব, কারণ আমাদের চিন্তার ভাষা বাংলা। তো আমরা জানি যে লেখিকার ধারণা প্রথমে ছিল যে যেহেতু ছোট, ছোট যেহেতু আহ তারপর বয়সের তুলনায় ওর শরীরের আকারও ছোট, তাহলে তো ভালো কাজ করতে পারবে না। তো এই ধারণাটা আমরা বেস করে আমাদের উত্তরটা লেখা শুরু। তাহলে আমরা শুরুটা করলাম হচ্ছে দ্য অথর্স থট। এই যে এখানে থিঙ্ক দেয়া আছে, কিন্তু এখানে আমরা থট কেন দিচ্ছি, বিকজ এই যে ডিড আছে। তাহলে অথর্স থট সো, মানে এমনটা তিনি ভেবেছিলেন, বিকজ কারণ জেরি ওয়াজ অনলি 12 ইয়ার্স ওল্ড অ্যান্ড অ্যাপিয়ার্ড কোয়াইট আন্ডারসাইজড, যে সে শুধুমাত্র 12 বছর বয়সে ছিল এবং 12 বছর বয়সের তুলনায়ও তার সাইজ ছিল ছোট। তো সেই জন্য লেখিকা ইনিশিয়ালি ডাউটেড, মানে প্রাথমিকভাবে তার কি হচ্ছিল, সন্দেহ হচ্ছিল হিজ ফিজিক্যাল স্ট্রেংথ অ্যান্ড অ্যাজিউমড, এবং তিনি এটা অনুমান করে নিয়েছিলেন দ্যাট হি উড নট বি অ্যাবল টু চপ এনাফ উড ফর দ্য ফায়ারপ্লেস। এবং তিনি এটা অনুমান করে নিয়েছিল যে সে ফায়ারপ্লেসের জন্য মানে এনাফ, যথেষ্ট পরিমাণে কাঠ কাটতে পারবে না, নেসেসিটিং অ্যান ওল্ডার বয় ফর দ্য, এবং যার জন্য তার একটা
বয়সে বড় কাউকে লাগবে। হোয়াট ওয়াজ দ্য রাইটার্স ফার্স্ট ইমপ্রেশন অ্যাবাউট জেরি? এই যে আগের এই প্রশ্নটাকে একটু আর একটা ভিন্ন অ্যাঙ্গেলে করছি, যে জেরিকে প্রথমবার দেখে তার ইমপ্রেশন, লেখিকার ইমপ্রেশনটা কেমন ছিল, তাহলে তাকে কেমন লেগেছিল, তাহলে এখানে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, তার বয়স, ঠিক আছে, তার ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, এগুলোকে আমার একটু উল্লেখ করতে হবে। তাহলে দ্য রাইটার্স ফার্স্ট ইমপ্রেশন অফ জেরি ওয়াজ দ্যাট হি ওয়াজ অ্যান আন্ডারসাইজ 12 years old বয়। তাহলে এটা কিন্তু খুব সুন্দর করে আমরা কি করেছি, আমরা প্যারাফ্রেজ করে দিয়েছি। He looked quite impoverished, and he was wearing a pair of overalls, a torn shirt, and was standing barefooted at her door. একদম ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স কি কি ছিল, ঠিক আছে, সে ছেঁড়া শার্ট, ওভারঅল পরে, তার খালি পায়ে ছিল। তো এই প্রত্যেকটা জিনিস আমাদের ইমপ্রেশনের মধ্যে পড়লো। And why was Jerry speechless after receiving the reward? এই যে এটা কিন্তু আমাদের প্যাসেজের মধ্যে দেয়া নেই, যে সে কেন স্পিচলেস হয়ে গেছিল, কেন কথা বের হলো না, এটা কিন্তু আমরা তখন অ্যানালাইসিস করেছি তখন। তো এটা আসলে অ্যানালিটিক্যাল প্রশ্ন। তাহলে প্যাসেজের শেষ লাইনে দেয়া যে সে কথা বলতে পারছিল না, কারণ কি, কারণ এই যে এত সম্মান, এত প্রশংসা সে তো কখনো পেয়ে অভ্যস্ত না। হি ইজ নট ইউজ টু দিস। তাহলে এখানে আমরা কি করবো, জেরি ওয়াজ স্পিচলেস আফটার রিসিভিং দ্য রিওয়ার্ড বিকজ হি ওয়াজ ওভারওয়েলমড বাই দ্য অথার্স ডিপ অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড কাইন্ডনেস। বিং অ্যান অরফান, একটা এতিম হওয়ার কারণে, হি ওয়াজ নট ইউজ টু সাচ ওয়ার্ম গ্র্যাটিটিউড উইচ ডিপলি টাচড হিজ হার্ট অ্যান্ড লেফট হিম আনএবল টু। তাহলে তার এই যে অথরের এই কাইন্ড যে দয়া, যে জেস্চার, ঠিক আছে, এটা তাকে এত সুন্দর করে ডিপলি, এত গভীরভাবে তার হৃদয়কে ছুঁয়ে গেছে যে সে আর কথা বলার মতো অবস্থায় ছিল না। এখন যদি আমরা একটু ফ্লো চার্ট দেখি, ফ্লো চার্টের ক্ষেত্রে অবশ্যই নিয়মগুলো রিপিট করার প্রয়োজন নেই। আমাদের ফুল সেন্টেন্স লেখা যাবে না, কোনো পাংচুয়েশন মার্ক দেওয়া যাবে না, ঠিক আছে, অ্যারো দিতে হবে, ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা অলরেডি জানি। তো আমাদের প্রথম যে বক্সটা দেওয়া থাকবে, আগে দেখতে হবে কোয়েশ্চেনে চাচ্ছেটা কি। কোয়েশ্চেনে চাচ্ছে, এখানে বলছে যে শোয়িং ওয়াই দ্য অথর্স ওয়াজ ইন ক্যালিফোর্নিয়া ক্যারোলিনা মাউন্টেন্স অ্যান্ড হোয়াট শি ওয়াজ হোমসিক ফর। তাহলে আমাদের এই ফ্লোচার্টের মধ্যে দুইটা জিনিস দেখাতে হবে, এই দুইটা জিনিস ইনক্লুড করা যাবে। সেটা হচ্ছে লেখে কেন ক্যারোলিনা মাউন্টেনে ছিলেন, আর হোয়াট শি ওয়াজ হোমসিক ফর, এবং তিনি এই যে বাড়ির জন্য, হ্যাঁ, হোমসিক যে ছিলেন, এটা কোন কোন কারণে। তাহলে বক্স ওয়ানে দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে নিডেড কোয়াইট আইসোলেশন। তাহলে আমরা প্রথমে এটার কি দেখবো, এইটার প্রথমে আমরা প্যাটার্নটা দেখবো। আছে কি, আছে হচ্ছে ভার্ব টু নাকি ভার্ব থ্রি? ভার্ব টু দিয়ে শুরু হয়েছে, নিডেড তো ভার্ব টু ভার্ব থ্রি যে কোনো একটা হতে পারে। তো পরের বক্সে আমরা সেগুলাই এরকম ভাবে দিব। এই যে ওয়ান্টেড, এক্সপেক্টেড, মিসিং, ক্রেভিং, লংিং। তাহলে স্যার, এখানে মিসিং, ক্রেভিং, লংিং, এখানে তো মিসড, ক্রেভড, লং এরকম হলো না। হতেই পারে প্রশ্ন এরকম, তাই না, নাকি রোহান? ব্যাপারটা এরকম না যে সব সময় যা দেয় আছে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি দিতে হবে। মেন কথা হচ্ছে এই জায়গাতে আমাদের হতে হবে একটা নাউন ফ্রেজ, ঠিক আছে, আমরা সেরকমটা দিতে পারি, এটা আমরা গত দিনও বলছিলাম। তারপরে যদি পারা যায়, যদি অর্থ মিলে, তাহলে তো অবশ্যই প্রথম প্যাটার্ন যেটা আছে ওইটা ফলো করাটাই বেটার। তাহলে নিডেড কোয়াইট আইসোলেশন, ওয়ান্টেড টু ডু সাম ট্রাভেলসাম রাইটিং, এক্সপেক্টেড মাউন্টেনিয়ার টু ব্লো আউট ম্যালেরিয়া, মিসিং দ্য ফ্লেমিং ম্যাপলস ইন অক্টোবর, ক্রেভিং ফর কর্ন শক্স অ্যান্ড পাম্পকিনস, লংিং ফর ব্ল্যাক ওয়ালনাট ট্রিজ। এই তিনটা হচ্ছে কেন উনি হোমসিক হয়েছিলেন, আর এই তিনটা হচ্ছে কেন উনি এই ক্যারোলিনা মাউন্টেন্স ছিলেন, যেহেতু আমাদের দুইটা অংশ এই প্রশ্নের। সো দুইটাই আমরা অ্যান্সার দিয়ে দিলাম। অ্যান্ড লাস্টলি সামার রেটিং এর ক্ষেত্রে যদি বলি, আমরা অবশ্যই মূল প্যাসেজের 1/3 দিব, 5-6টা সেন্টেন্সের বেশি লিখবো না। কোনো ধরনের ডিরেক্ট কোনো উক্তি মানে স্পিচ এগুলো সামারিতে আনা যায় না। স্ট্রাকচার অলরেডি জানি আমরা, ইন্ট্রোডাকশন দিতে হয়, 2-4টা কি ইভেন্টস বলতে হয়, অ্যান্ড লাস্টে কনক্লুশনে। তাহলে এখানে যদি আমরা দেখি, আমাদের ইন্ট্রোডাকশনটা হচ্ছে লেখিকা কেন পাহাড়ে এলো, এটা আমাদের বলতে হবে। আর মাঝখানে আমরা বডিতে লিখবো চেরি আসলো, তার কাজ, এই সমস্ত ব্যাপারটা। আর লাস্টে কনক্লুশন আমরা লেখিকার উপলব্ধিটা, তিনি যে রিয়েলাইজেশন করলেন, তার যে প্রাথমিক এটা ভুল ছিল, এইটা আমাদের দিতে হবে। তাহলে প্রথমে আমরা জানি আমাদের একটা এরকম টেমপ্লেট বাক্য আছে, দ্য প্যাসেজ রিভলভস অ্যারাউন্ড, দ্য প্যাসেজ শোজ, ইট রেফার্স টু, ইট হাইলাইটস। তাহলে এই টাইপের আমাদের শুরু করতে হবে। The passage revolves around a writer who rented an isolated cabin in the Carolina Mountains to recover from illness and complete her writing piece. এই প্রথম এর মধ্যে কিন্তু খুব সুন্দর করে
পুরা প্যাসেজের একটা জিস্ট চলে আসছে, যে একটা রাইটারকে নিয়ে, রিভলভ অ্যারাউন্ড মানে কি, মানে একটা রাইটারকে নিয়ে আমাদের এই প্যাসেজের কাহিনীটা লেখা হয়েছে। প্যাসেজের কাহিনীটা হচ্ছে আবদ্ধ। যে কি করেছিল, ক্যারোলিনা মাউন্টেনে একটা আইসোলেটেড ক্যাবিন সে ভাড়া করেছিল টু রিকভার ফ্রম ইলনেস, অসুস্থতা থেকে মুক্তি। এখানে কিন্তু কি অসুস্থতা, অসুখটা কি, ম্যালেরিয়া কি, ডেঙ্গি বা কি, এটা কিন্তু লেখা নেই। তো সামারি হচ্ছে এটা। সামারিতে আমব্রেলা টপিক গুলা দিতে হয়, স্পেসিফিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এবং কমপ্লিট হার রাইটিং ইন পিস, এখানে কিন্তু আমরা কমপ্লিট হার ট্রাবলসাম রাইটিং ও দিইনি। তো আমরা এই দুটো জিনিস দিলাম। এরপরে she requested a person from the nearby orphanage to chop wood for her fireplace, but surprisingly an undersized 12-year-old boy named Jerry showed up. Although the author initially doubted his physical capability due to his small size, Jerry astounded her with his steady, rhythmic, and tremendous wood chopping skills. আলটিমেটলি, এই যে আলটিমেটলি এটা ব্যবহার করার মানে হচ্ছে বোঝাতে চাচ্ছি যে আমাদের এই যে লেখাটা ইট কামস টু অ্যান এন্ড নাও। বলছে পরিশেষে দ্য রাইটার ওয়াজ ডিপলি ইমপ্রেসড নট অনলি বাই হিজ ইমেন্স হার্ড ওয়ার্ক বাট অলসো বাই হিজ সাইলেন্ট ডিগনিটি ওয়েন হি অ্যাকসেপ্টেড হিজ রিওয়ার্ড। তাহলে এই পুরা জিনিসটার মধ্যে কিন্তু আমাদের প্যাসেজের জিসটা চলে এসেছে উইদাউট এনি আননেসেসারি ডিটেলস। এবং আমাদের প্রত্যেকটা সামারি রাইটিং এরকমই হওয়া উচিত। রোহান, সবকিছু কি বোঝা গেছে? স্যার, হ্যাঁ স্যার। তাহলে আজকের লেসন, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার, অর ইন জেরিস কেস যেটা আমরা বলবো, ডোন্ট জাজ আ উড চপার বাই হিজ বাই হিজ সাইজ। সাইজ। কারণ কি, জেরি অলরেডি প্রুভ দ্যাট ডেডিকেশন এন্ড হ্যাঁ। ইন্টেগ্রিটি আর মোর ইম্পর্টেন্ট দ্যান ফিজিক্যাল হুম। অ্যাপিয়ারেন্স। ঠিক আছে। ছোট মরিচের ঝাল বেশি স্যার। Exactly. And that's all about today's class.